নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতে এসেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাবার্ড। 16ই মার্চ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার বৈঠক হয়েছে। 17ই মার্চ থেকে শুরু হচ্ছে রাইসিনা ডায়ালগ। তাতে বিশ্বের 20টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, গোয়েন্দা প্রধান আমন্ত্রিত। সেখানে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, র্যাডিক্যাল ইসলামের বারবারান্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ওয়ার্কআউট করা হবে। তুলসী গাবার্ডের সঙ্গে অজিত ডোভালের যে বৈঠক হয়েছে তাতে সূত্র মারফত আমরা জানতে পেরেছি অজিত ডোভাল তুলসী গাবার্ডকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার পথে চলেছে, এবং তুলসী গাবার্ডও অজিত ডোভালের যে মত সেই মতকেই সমর্থন করেছেন। আমরা জানি তুলসী গাবার্ড র্যাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী, এবং একই সঙ্গে আফগানিস্তানের মাটি থেকে বাইডেন প্রশাসন যেভাবে মার্কিন বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, তুলসী গাবার্ডের তাতে আপত্তি ছিল। তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক বাহিনীর দায়িত্ব ছিলেন। তারপর ট্রাম্প তার বিশেষ আস্থাভাজন তুলসীকে ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসাবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় যখন আমেরিকা গেলেন, তুলসী গাবার্ড প্রথম যে বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি হলেন নরেন্দ্র মোদী। কারণ যেদিনকে তুলসী মোদীজির সঙ্গে সাক্ষাৎ করেন সেদিনেই সেনেটে তার মনোনয়ন অনুমোদন পায়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যে ট্রাম্প মোদিজির সঙ্গে যে যৌথ সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে বলেছিলেন যে র্যাডিক্যাল ইসলামকে রুখতে তিনি মোদিজির সঙ্গে যৌথভাবে কাজ করবেন, এবং তার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবার্ডের ভারত সফর সেই ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। দেখুন, বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটা নিয়ে বোধহয় আর সামান্যতম কারোর মনে কোনো সংশয় নেই, এমনকি বাংলাদেশের মানুষেরও নেই। কারণ যেভাবে সাবেক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে, ধর্মনিরপেক্ষতার কাঠামোর মূলে কুঠারাঘাত করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলবার জন্য যাবতীয় উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার, তার থেকে একথাই প্রমাণিত হয় জামাতে ইসলামী এবং র্যাডিক্যাল ইসলামের সমর্থকরাই ইউনূস সরকারের প্রাণভোমরা। ইউনূস সরকার ক্ষমতাসীন হওয়ার পর জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক অপরাধীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। অনেক জেহাদি জঙ্গি জেল ভেঙে পালিয়েছে। 400টা থানার অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হয়েছে। জেহাদিরা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে। জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের আইএসআই এর ডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ, এবং কয়েকদিন আগে যেভাবে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির জুম্মার নামাজের শেষে ঢাকা শহরে তাণ্ডব চালালো এবং ইউনূস প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো, এর থেকে প্রমাণিত হয় মোহাম্মদ ইউনূস সরকার জঙ্গিবাদকে প্রকাশ্যে উৎসাহিত করছে। এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন দুজন আছেন যারা নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্য। একজন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ক্যারিয়ার ব্যুরোক্র্যাট নাসিমুল গনি, যিনি 2000 সালে বাংলাদেশে হিজবুত তাহরিরের পত্তন করেন, এবং ইউনূসের অন্যতম প্রধান সহকারী মাহফুজ, যিনি হিজবুত তাহরিরের সদস্য ছিলেন। হিজবুত তাহরির গণ অভ্যুত্থানে পরিচয় গোপন রেখে যোগ দিয়েছিল, সেটা হিজবুত তাহরিরের নেতারাই চালাচ্ছেন। তারা তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন
এবং যেভাবে তারা ঢাকার রাজপথে আস্ফালন করছেন, খিলাফতের দাবিতে মার্চ করছেন, তার থেকে একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট যে এই হিজবুত তাহরির নিষিদ্ধ নামকা বাস্তে হলেও আসলে তারা বাংলাদেশে খুবই সক্রিয় এবং অন্তর্বর্তী সরকারের পূর্ণ মদত আছে তাদের সক্রিয়তার পিছনে। এবং যেভাবে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ইউনূস মাখামাখি করছে, তার থেকে আমাদের এই সিদ্ধান্তে উপনীত হতে বোধহয় কোনো বাধা নেই যে পাকিস্তানের কলোনিতে বাংলাদেশকে পরিণত করতে চায় ইউনূস। বিনিময়ে তিনি যাতে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থেকে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করতে পারেন, সেই গ্যারান্টি তাকে জঙ্গি জিহাদিরা দিয়েছে। এবং ইউনূস জীবনের উপান্তে এসে ক্ষমতার মোহে কার্যত অন্ধ হয়ে বাংলাদেশের যে সেকুলার ফ্যাব্রিক, সেই সেকুলার ফ্যাব্রিককে কার্যত ধ্বংস করার উদ্যোগ নিয়েছেন। এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ইউনূসের এই অপপ্রয়াস অনেকটা সফল হয়েছে। তবে মাঝে মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে, মানুষ পথে নামছেন, সমাজ মাধ্যমে মানুষ সক্রিয় হচ্ছেন। সাংবাদিকদের নির্বিচারে ভুয়ো মামলা দিয়ে জেলে রাখা হয়েছে, একজনকে কন্ডেম সেলে রাখা হয়েছে, মিথ্যা খুনের মামলার অভিযোগ দেওয়া হচ্ছে। এই যে অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন, দেখুন রাষ্ট্রপুঞ্জ খুব একটা এফেক্টিভ প্রতিষ্ঠান নয়, আর রাষ্ট্রপুঞ্জের এইসব ত্রাণ ইত্যাদি কাজ মূলত আমেরিকার আর্থিক সাহায্যেই হয় এবং আমেরিকা অনেক ক্ষেত্রে সেই আর্থিক সাহায্য বন্ধ করে দিচ্ছে। তাই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ঘুরে গেলেন, রোহিঙ্গাদের সমব্যথী হলেন, ইউনূস 1 লক্ষ রোহিঙ্গার ইফতার পার্টিতে চাটগাঁয়ের ভাষায় বক্তৃতা দিলেন, সমস্ত রাজনৈতিক দলকে গুতরেসের সামনে গোলটেবিল বৈঠকে হাজির করলেন। সমস্ত রাজনৈতিক দল বলবো না, আওয়ামী লীগকে ডাকা হয়নি। সেখানে গুতরেস ইউনূসের পিঠ চাপড়ে দিলেন, বললেন সংস্কার কর্মসূচিতে তাদের সমর্থন আছে। বিএনপি বলে যে এইসব গুতরেসের সামনে এইসব কথা বলার অর্থ কি? আসলে একটাই অর্থ, ইউনূস পুরোপুরি পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং যেন তেন প্রকারণে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এই সংস্কারের মূল্য ঝুলিয়ে। ও কোনো সংস্কারই করার ওর ইচ্ছা নেই। ওর ইচ্ছা হচ্ছে ওর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যাতে তারা পায়ের তলায় একটু জমি খুঁজে পায়। এটাই হচ্ছে ওর একমাত্র গেম প্ল্যান এই সুদখোর বৃদ্ধ জঙ্গি নেতা ইউনূসের। সেই প্রেক্ষিতে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী গাবার্ডকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। দেখুন, আমাদের পাকিস্তান নিয়ে একটা মাথা ব্যথা আছে, তারপর যদি পূর্ব প্রান্তে বাংলাদেশ পাকিস্তানের দোসর হয়ে ওঠে, সেটা খুবই উদ্বেগের বিষয়। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের সর্বপ্রথম লক্ষ্য। তাই বাংলাদেশের মাটি যে আইএসআই জঙ্গিরা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্রের জাল তৈরি করবে, সে নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে জঙ্গি জিহাদিরা যাতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জিহাদি কাজ চালাতে পারে, তার জন্য ইউনূস প্রশাসন সর্বতোভাবে সহায়তা করছে। There is no denying the fact. দেখছেন না পাকিস্তানের কি অবস্থা? জাফর এক্সপ্রেসের ঘটনার পর সেনা কনভয়ে হামলা। বালুচ লিবারেশন আর্মি বলেছে যে 90 জন পাক সেনাকে তারা এক্সিকিউট করেছে। তেহরিকে তালিবান পাকিস্তান বলছে এবার ইসলামাবাদে আক্রমণ হবে। তারা সেনার বিজনেস এস্টাবলিশমেন্টকে টার্গেট করেছে এবং পাকিস্তানের সাধারণ মানুষকে বলেছে যে আপনারা সেনা
বিজনেস এস্টাবলিশমেন্টের সঙ্গে সব সংস্রব ত্যাগ করুন। পাকিস্তানের সেনা বেকারি চালায়, পেট্রোল পাম্প চালায়, হাউজিং কমপ্লেক্স চালায়, সুপার মার্কেট চালায়, ব্যাংক চালায়, ইন্স্যুরেন্স চালায় দীর্ঘদিন ধরে। একদম তাদের সামনে থাকে সিভিলিয়ান ফেস, কিন্তু পুরোটাই সেনা কন্ট্রোল। অনেকটা ইকোনমি তারা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এবার করাচি, ইসলামাবাদ, লাহোর, মুলতান, পেশোয়ার প্রভৃতি জায়গায় তেহরিকে তালিবান পাকিস্তান এবং বালুচ লিবারেশন আর্মি যে হামলা চালাবে তার আগাম ইঙ্গিত তারা কিন্তু দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা এবং পাকিস্তানের কি বলবো আর কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বালুচ লিবারেশন আর্মি। একের পর এক ঘটনা ঘটছে বালুচিস্তানে। ফজলুর রহমান, যিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, জামিয়াতে উলেমা ইসলামের সদস্য, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের সদস্য ছিলেন, জেনারেল জিয়াউল হকের আর্মি রেজিমের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফেরাবার আন্দোলন করেছিলেন। 2004 থেকে 7 পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা ছিলেন। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বালুচিস্তান স্বাধীনতা খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। বালুচিস্তান পাকিস্তানের ল্যান্ডমাসের 44%। 2600 কিলোমিটার সীমান্ত আছে আফগানিস্তান এবং ইরানের সঙ্গে বালুচিস্তানে। সেই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই এবং বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্স অত্যন্ত সমৃদ্ধ। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বালুচিস্তানের মধ্যে দিয়ে গিয়েছে। গদারবান্দার বালুচিস্তানের কাছে। বালুচদের অভিযোগ পাকিস্তানের সেনাকর্তারা এবং পাঞ্জাবি এলিটরা বালুচিস্তানকে শোষণ করে তারা ভোগ বিলাসে মত্ত এবং বালুচিস্তানের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তার মধ্যে কুখ্যাত জঙ্গি আবু কাতাল রহস্যময়ভাবে খুন হয়েছে। ভারত বিরোধী জঙ্গিরা যারা জম্মু কাশ্মীর এবং অন্যান্য জায়গায় জঙ্গি হামলার মাস্টার মাইন্ড, নিরীহ মানুষকে খুন করে, সেনাদের আক্রমণ করে, তারা একে একে পাকিস্তানের মাটিতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের দ্বারা নিহত হচ্ছেন। এবং কি হাফিজ সঈদ তিনিও কিন্তু নিরাপদ নয়। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করবে, যারা ভারতকে রক্তাক্ত করবে, তাদের পরিণতি কিন্তু এরকমই হবে। বাংলাদেশের জিহাদিরা এটা কান খুলে শুনে নেন। ভারতকে রক্তাক্ত করার উদ্যোগ নিলে তাদের পরিণতি কিন্তু এই আবু কাতালের মতোই হবে। নিজেদের দেশের মাটিতে তারা খুন হয়ে যাচ্ছে। আবু কাতালকে লস্করি তৈবা জঙ্গিরা নিরাপত্তা দিত, পাক আর্মি সাদা পোশাকে নিয়ে নিরাপত্তা দিত। তা সত্ত্বেও 6-7 জন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী তাকে গুলিতে ঝাঁঝলা করে দেয়। কোন রকমে প্রাণ নিয়ে পালান হাফিজ সঈদ। তার আবার 2টি কিডনি বিকল। একটাই বার্তা দেওয়ার, নতুন জঙ্গি রাষ্ট্র বাংলাদেশকে পাকিস্তানের দোসর হিসাবে যারা নিজেদের পরিচিতি তুলে ধরছে পৃথিবীতে, যে ভারত বিরোধী ষড়যন্ত্র করলে পরিণতি খুব খারাপ হবে। এই বিষয়টা ইউনূস জেনে রাখুন, তার জঙ্গি সাথীরা জেনে রাখুন, ওই হেফাজত, ওই হিজবুত তাহরির, ওই জঙ্গিরা জেনে রাখুন। কোন রকম ষড়যন্ত্রের জাল বাংলাদেশের মাটি থেকে বিছানোর চেষ্টা হলে, বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করা হলে এমন প্রত্যাখ্যাত হবে, তার অভিঘাত বাংলাদেশ সহজে ভুলবে না। স্টার্ন ওয়ার্নিং এটা আমাদের। সুধার যাও, না হলে হ্যাভ টু ফেস দ্য সিভিয়ার কনসিকুয়েন্সেস। কোনো ছাড় নেই। জাতীয় নিরাপত্তা রক্ষা করতে ভারত সরকার দায়বদ্ধ, আর 140 কোটি ভারতবাসী এই উদ্যোগে ভারত সরকারকে 200% সমর্থন দিতে প্রস্তুত। তাই অজিত দোভালের তুলসী গাওয়ারের সঙ্গে বৈঠক,
গোয়েন্দা তথ্য আদান প্রদান, কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করা এবং বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে সেটা তুলসী গাবার্ডকে দর্তহীনভাবে অজিত ডোভাল জানিয়ে দিয়েছেন, তার তাৎপর্য সুদূর প্রসারী। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা।